হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্স ডেডিকেটেড আমরা যে সিরিজটা কমপ্লিট করছিলাম, অর্থাৎ আমাদের জেনারেল সায়েন্সের যে আগের 53টা ক্লাস হয়ে গেছিলো, আমাদের আজকে 54 নাম্বার ক্লাস। আমরা মক টেস্টও কন্টিনিউ করছিলাম। আমরা মক টেস্টের সঙ্গে সঙ্গে যে ক্লাসগুলো আছে সেগুলোকেও কন্টিনিউ করব, যাতে তোমরা ক্লাসগুলো দেখে মক টেস্টগুলোকে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে যন্ত্রের গুণক বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ নির্ধারিত হয়। দেখো আমি এই যে কোশ্চেনগুলো আছে সেই রকমভাবেই রাখার চেষ্টা করেছি যেগুলোতে তোমাদের প্রবলেম ছিল। তোমরা আমাকে তোমাদের প্রবলেমগুলো জানিয়েছিলে বা তোমরা এই টপিক থেকে চেয়েছিলে, সেভাবেই কিন্তু কোশ্চেনগুলোকে সাজানো হয়েছে। তাই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে, তাহলেই কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রবলেম বা প্রত্যেকটা টপিকের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু সলভ হবে। ঠিক আছে, একদম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আচ্ছা কি বলছে দেখো, যন্ত্রের গুণক মানে কি আগেও বলেছি, গুণক মানে কিন্তু হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ নির্ধারিত হয় কিভাবে? এই যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, সেই মেকানিক্যাল অ্যাডভান্টেজটা বেরোয় কিভাবে? দেখো মনে রাখবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি আমরা বের করতে চাই, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে লোড দিতে হবে। ঠিক আছে, লোড বাই কী করতে হবে? লোড বাই কিন্তু এফোর্ট করতে হবে। মানে আমরা জানি যে একটা মেশিনের কী থাকে, লোড আর্ম থাকে আর এফোর্ট আর্ম থাকে। আমরা যদি লোড আর্ম বাই এফোর্ট আর্ম করি, তাহলে কিন্তু মেকানিক্যাল অ্যাডভান্টেজ ওই যন্ত্রটার বেরোয়। কোনো যন্ত্রের ক্ষেত্রে যদি লোড আর্ম বড় আর এফোর্ট আর্ম ছোট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা মানে যান্ত্রিক সুবিধা সেটা কিন্তু বেশি হয়ে থাকে। আর কোনো মেশিনের ক্ষেত্রে যদি লোড আর্ম ছোট আর এফোর্ট আর্ম অনেক বড় হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই যন্ত্রের যে যান্ত্রিক সুবিধা সেটা কিন্তু কম হয়ে থাকে। এটা কিন্তু তোমাদেরকে এই কনসেপ্টটা আগেও বলেছি। তো যন্ত্রের গুণক বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করতে গেলে কি করতে হয়? লোডকে কিন্তু এফোর্ট দিয়ে ভাগ করতে হয়। এক কথায় বলতে গেলে কি হবে সঠিক অ্যান্সার কিন্তু হবে লোডকে যদি আমরা বল দিয়ে ভাগ করি, এখানে বল মানে এফোর্ট, ঠিক আছে, যদি আমরা লোডকে বল দিয়ে ভাগ করি বা এফোর্ট দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা গুণক পেয়ে থাকি। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো আজকে 2 নাম্বার কোশ্চেন, যে 100% দক্ষ যন্ত্রের শক্তির ক্ষয় কত হয়? যে যন্ত্র 100% দক্ষ হয় বা 100% এফিশিয়েন্ট হয়, সেই যন্ত্রে যে শক্তির ক্ষয় আছে বা এনার্জি যে লস হয় সেটা কতটুকু হয়? 0 হয়, সর্বোচ্চ হয়, অর্ধেক হয়, নাকি নির্ধারিত নয়? দেখো এই যে দক্ষতা, যন্ত্রের দক্ষতার সঙ্গে কিন্তু শক্তির ক্ষয়ের যে সম্পর্ক সেটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা কিন্তু তোমার হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যন্ত্র যদি 100% দক্ষ হয়, সেক্ষেত্রে কিন্তু শক্তির ক্ষয় কত হয়ে থাকে? শক্তির ক্ষয় কিন্তু 0% হয়ে থাকে বা 0 হয়ে থাকে। এটাই তো স্বাভাবিক। যদি কোনো যন্ত্রের মধ্যে শক্তির ক্ষয় হয়, তাহলে কিন্তু সেই যন্ত্রটা খুব একটা দক্ষ নয়। কিন্তু যেটা 100% দক্ষ, সেটাই কিন্তু শক্তির ক্ষয় একদমই হবে না। নেক্সট প্রশ্ন দেখব আজকে 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে পুলি কোন ধরনের সরল যন্ত্র? দেখো পুলি মানে তোমাদেরকে আগেও বলেছি, পুলি মানে কিন্তু হচ্ছে কপিকল। অনেক ধরনের পুলি কিন্তু হয়ে থাকে, ফিক্সড পুলি হয়ে থাকে, রোটেশনাল পুলি হয়ে থাকে। ঠিক আছে, তো পুলি কোন ধরনের সরল যন্ত্র সেটা কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা করেছে। ঢালুতল বলতে কিন্তু এখানে তোমার নততলকে বুঝিয়েছে। তোমরা সকলেই কিন্তু নততল জানো। এরকম কিন্তু একটা পাটাতন থাকে, যার ওপর দিয়ে কিন্তু তোমার হচ্ছে রোল করে কোনো একটা জিনিসকে গাড়িতে লোড করা হয় বা কোনো একটা জিনিসকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, পুলি কি একটা ঢালুতল, নাকি চাক ও অক্ষ, নাকি লিভার, নাকি হুইল? দেখো এই যে পুলি আছে, ঠিক আছে, মনে রাখবে পুলি কিন্তু কি, পুলি কিন্তু হয়ে যাচ্ছে চাক এবং অক্ষ। অর্থাৎ এটা কিন্তু একটা অ্যাক্সিলের ওপরে থাকে আর একটা অ্যাক্সিলের ওপরে থেকে কিন্তু চারপাশে রোটেশন করে। ঠিক আছে, তো এটা কিন্তু হচ্ছে চাক এবং অক্ষ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আজকের 4 নাম্বার প্রশ্ন কি বলেছে, এর মধ্যে থেকে কোনটা প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? বা প্রথম শ্রেণীর লিভার, তোমরা সকলেই লিভার তোমাদেরকে পড়িয়েছি, তো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কোনটা? কাঁটা চামচ, হাল, দোলনা, নাকি চিমটা? তো মনে রাখবে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কিন্তু হয়ে যাচ্ছে দোলনা। ঠিক আছে, দোলনা কিন্তু হয়ে যাচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আচ্ছা এই কাঁটা চামচ কোন শ্রেণীর লিভার, এই হালটা কোন শ্রেণীর লিভার, আর চিমটা কোন শ্রেণীর লিভার, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য HW থাকলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আজকের 5 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে একটি যন্ত্রের মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি 2 হয় আর এফিসিয়েন্সি যদি 50% হয়, তাহলে IMA কত? দেখো IMA মানে তোমাদেরকে আগেও বলেছি, IMA মানে কিন্তু হয়ে যাচ্ছে আইডিয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা আদর্শ গুণক, কিন্তু এটাকে বলা হয় বাংলাতে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ হয় আর আইডিয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ হয়। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে ওই যন্ত্রটা কতটা দক্ষ, আর আইডিয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কিন্তু হয়ে যাচ্ছে ওই যন্ত্রটা কতটা দক্ষতা অর্জন করতে পারে, তার ম্যাক্সিমাম লেভেলটা। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা
করতে গেলে কি করতে হবে, দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে কিন্তু এই যে এফিসিয়েন্সিটা আছে এই এফিসিয়েন্সিকে কিন্তু ওয়ার্কে কনভার্ট করতে হবে। দেখো তোমরা কিন্তু ওই যে তোমরা দেখবে তোমরা কিন্তু এর অঙ্কগুলো করেছো, নল চৌবাচ্চার অঙ্কগুলো করেছো, বা তোমরা কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো করেছো। ওখানে আমরা দেখতাম কি, ওখানে আমরা দেখতাম যে সময়টা আছে, ঠিক আছে, সেই সময়টা কি হয়, সময়ের সঙ্গে কিন্তু যে এফিসিয়েন্সি থাকে টাইমের সঙ্গে কিন্তু এফিসিয়েন্সির মানে ইনভার্সলি প্রপোর্শনাল হয় বা ব্যস্ত সম্পর্ক হয়। সেক্ষেত্রে আমরা দেখতাম যদি এফিসিয়েন্সি 5:1 হয়, সেক্ষেত্রে কিন্তু টাইমটা কী হতো, টাইম কিন্তু 1:5 হতো। এফিসিয়েন্সির সঙ্গে কিন্তু টাইমের সবসময় কেমন সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক হয়ে থাকে। এক্ষেত্রে আমাদেরকে এফিসিয়েন্সি কত বলেছে, এক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি কিন্তু বলেছে 50%, পার্সেন্ট মানে নিচে 100, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে, তাহলে এফিসিয়েন্সি কিন্তু হচ্ছে 1/2 বা হাফ হচ্ছে। আর এক্ষেত্রে এফিসিয়েন্সি থেকে টাইম বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, টাইম বের করতে গেলে কিন্তু উল্টে দিতে হবে। তাহলে টাইম কত হচ্ছে, টাইম কিন্তু হচ্ছে 2। আইডিয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করতে গেলে কী করতে হয়, আইডিয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করতে গেলে কিন্তু প্রথমে এফিসিয়েন্সি থেকে তোমাকে টাইমে কনভার্ট করতে হবে, যেটা আমরা করেছি, তারপরে কিন্তু মেকানিক্যাল অ্যাডভান্টেজ দিয়ে গুণ করতে হবে। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত আসবে, আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে কিন্তু 4। কোথায় আছে 4, অপশান এ যেটা আছে সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমরা কিন্তু জানো তোমাদের প্রবলেমগুলো আমি সর্ট আউট করার চেষ্টা সবসময় করে থাকি। নেক্সট প্রশ্ন দেখব। আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, যে সমতল দর্পণে প্রতিবিম্ব কেমন হয়, বাস্তব হয়, কাল্পনিক হয়, সোজা হয় নাকি উল্টো হয়। দেখো যখনই দর্পণ বলবে, ঠিক আছে, দর্পণ বললে মনে রাখবে যখনই সমতল দর্পণ বলবে, সমতল দর্পণের ক্ষেত্রে কিন্তু একটাই কেস হয়, যেটা যে ইমেজটা তৈরি হয় সেটা কিন্তু কাল্পনিক হয়, ঠিক আছে, আর সেটা কিন্তু ল্যাটারালি ইনভার্টেড হয়, মানে তোমার সেটা কিন্তু পার্শ্বীয় পরিবর্তন হয় আর সেটা কিন্তু কাল্পনিক হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব। আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, উত্তল দর্পণের প্রতিবিম্ব কেমন হয়। দেখো এখানে কিন্তু উত্তল দর্পণ বলেছে, উত্তল লেন্স বলেনি। উত্তল লেন্স বললে কি হতো, এটা কিন্তু তোমাদের আগেও করিয়েছি। উত্তল লেন্স বললে কিন্তু কি হতো, প্রতিবিম্বটা ছোট হতো আর উল্টো হতো, ঠিক আছে, এটা কিন্তু উত্তল লেন্সের ক্যারেক্টারিস্টিক। কিন্তু তোমাদেরকে কিন্তু উত্তল দর্পণ বলেছে, মনে রাখবে উত্তল দর্পণে কিন্তু ছোটই হয় প্রতিবিম্বটা, কিন্তু ছোট মানে প্রতিবিম্বটা কিন্তু সোজা হয়। তোমরা যে গাড়ির ভিউ ফাউন্ডার দেখো, মানে পেছন দিকে যে ব্যাক মিরারটা থাকে, তোমরা যারা যারা গাড়ি চালাও তারা তোমরা জানো যে ব্যাকের যে জিনিসগুলো থাকে, পেছনের যে জিনিসগুলো থাকে, সেগুলোকে কিন্তু আমরা ছোট করে দেখতে পাই, আমরা কিন্তু উল্টো দেখতে পাই না, সোজা দেখতে পাই। তার কারণ ওখানে কিন্তু উত্তল দর্পণ থাকে। ওখানে যদি উত্তল লেন্স থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা ছোট দেখতে পেতাম আর উল্টো দেখতে পেতাম, ঠিক আছে, যেটা কিন্তু অনেক বেশি মুশকিল হয়ে যেত। নেক্সট প্রশ্ন দেখব। আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, যে লেন্সের এসআই একক কী। তো এটা তো আমাদের করানো কোশ্চেন, অনেকবার করিয়েছি। লেন্সের এসআই একক কী, লেন্সের এসআই একক কিন্তু হয়ে যাচ্ছে ডায়াপ্টার। ডায়াপ্টারে কিন্তু লেন্সের যে পাওয়ার সেটা মাপা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব। আজকে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, যে সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায়, তার পেছনের কারণ কি। এটা কিন্তু যে প্রতিফলনের যে চ্যাপ্টারটা ছিল লাইটের, সেখান থেকে কিন্তু কোশ্চেনটা করা হয়েছে। তো সূর্যাস্তের সময় আমরা আকাশ লাল দেখতে পাই, তার কারণ কি, প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নাকি বিক্ষেপণ। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডিসপারশন বা বিক্ষেপণ। এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই কারণের জন্যই কিন্তু সূর্য যখন অস্ত যায় বা সূর্য যখন ওঠে তখন কিন্তু লাল রঙের দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা এইবার এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আছে, এর একটা এক্সাম্পল আগের দিন তোমাদের ক্লাসে বলিয়েছিলাম, ঠিক আছে। তো এই যে পূর্ণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীয় প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেটাকে TIRও বলে, তার একটা এক্সাম্পল তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য একটা HW থাকছে। নেক্সট দেখব। আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোন লেন্সে ফোকাসে কাল্পনিক প্রতিবিম্ব পাওয়া যায়। দেখো এক্ষেত্রে কিন্তু আবার লেন্স বলেছে, এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে কিন্তু লেন্স বলেছে। দেখো দুই টাইপের লেন্স হয়, একটা উত্তল লেন্স, এটা উত্তল লেন্স তোমরা জানো, এটাকে কি বলে, এটাকে কিন্তু কনভেক্স বলা হয়। আর একটা কিন্তু হচ্ছে কনকেভ লেন্স, ঠিক আছে, আর একটা হচ্ছে কনকেভ লেন্স, যেটা কিন্তু তোমার অবতল দর্পণ বলা হয়। তোমাদেরকে কিন্তু লেন্সের চ্যাপ্টারগুলো যখন স্পেসিফিক্যালি ক্লাসগুলো করিয়েছিলাম, তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে উত্তল লেন্সে কি হয়, উত্তল লেন্সে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা কিন্তু বাস্তব হয়, ঠিক আছে, মানে সেটা হয়তো ছোট হয়, আকারে ছোট হয়, উল্টো হয়, কিন্তু সেটা বাস্তব হয়। আর অবতল দর্পণে যে মানে অবতল লেন্সে যে প্রতিবিম্বগুলো তৈরি হয় সেগুলো আকারে বড় হয়, কিন্তু সেগুলো কিন্তু কাল্পনিক হয়ে থাকে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের অবতল লেন্স। আচ্ছা অবতল লেন্সকে কী বলে, অবতল লেন্সকে কিন্তু কনকেভ বলা হয়, তাই সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কনকেভ লেন্স। কনকেভ লেন্সে কিন্তু যে প্রতিবিম্বটা থাকে সেটা কিন্তু উল্টো হয়, ঠিক আছে, সেটা কিন্তু কাল্পনিক হয় বা সেটা কিন্তু তোমার হচ্ছে
ইমাজিনারি হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 11 নম্বর কোশ্চেন কি বলেছে যে H2O তে কোন ধরনের বন্ধন রয়েছে। তোমাদের অনেকেরই কিন্তু এই যে বন্ডিং চ্যাপ্টারটা, যে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য কিন্তু কিছু এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার ডেডিকেটেড কিন্তু কোশ্চেন নিয়ে এসেছি, পরপর কোশ্চেনগুলো রাখা আছে। তো তোমাদের আজকে সেই চ্যাপ্টার সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো H2O-তে কোন ধরনের বন্ধন দেখা যায়, আয়নিক, কোভ্যালেন্ট, ধাতব নাকি মেটালিক। সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি বন্ধন কিন্তু 3 রকমের হয়, একটা আয়নিক, একটা কোভ্যালেন্ট, আর একটা আছে কোঅর্ডিনেট, ঠিক আছে। আর একটা আছে কোঅর্ডিনেট যেটা কিন্তু খুবই রেয়ার, ঠিক আছে। আর এই কোঅর্ডিনেট বন্ধন যেটা আছে সেটার থেকে কিন্তু কোশ্চেন না আসার সম্ভাবনা বেশি, তার কারণ এটা কিন্তু 11-12-এর মানে সিলেবাসে আছে। 10 অবধি যদি আমরা দেখি তাহলেও কিন্তু আয়নিক আর কোভ্যালেন্ট খুব একটা নেই, ইংলিশ মিডিয়ামের বোর্ডগুলোতে তোমরা পেয়ে যাবে বা এনসিইআরটির বইগুলোতে পেয়ে যাবে। এই আয়নিক আর কোভ্যালেন্টের ব্যাপারটা কি, আয়নিক বন্ধন হচ্ছে কি আর কোভ্যালেন্ট বন্ধন কি। দেখো আয়নিক বন্ধন কিন্তু একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে তৈরি হয়, মানে একটা ধাতু আর একটা অধাতু দুজনে মিশে যে বন্ডিংটা তৈরি করে সেটাকে কিন্তু বলে আয়নিক বন্ড। আর দুটোই যদি অধাতু হয় সেক্ষেত্রে যে বন্ডিংটা তৈরি হয় সেটাকে কিন্তু বলে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এইবার দেখো এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে H2O। এইবার তোমাকে এখানে দেখো সর্বপ্রথম তো দুটো তোমার এলিমেন্ট আছে, তোমাকে দেখে কিন্তু বুঝতে হবে কোনটা ধাতু আর কোনটা অধাতু। দেখো হাইড্রোজেন কি, হাইড্রোজেন কিন্তু হচ্ছে একটা অধাতু, ঠিক আছে। আর এদিকে অক্সিজেন কি, অক্সিজেনও কিন্তু হচ্ছে একটা অধাতু। তো দুটো অধাতুর মধ্যে যখন বন্ডিং হয় তখন সেই বন্ডিংটাকে কি বলে, সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 12 নম্বর কোশ্চেন কি বলেছে, NaCl-এ কোন ধরনের বন্ধন থাকে। এখানে আমরা সবার প্রথমে NaCl-টা লিখি। আচ্ছা NaCl, Na মানে কি, Na মানে কিন্তু সোডিয়াম, সোডিয়াম কি, সোডিয়াম কিন্তু হচ্ছে একটা ধাতু। আর ক্লোরিন কি, Cl ফর ক্লোরিন, ক্লোরিন কিন্তু হচ্ছে একটা অধাতু। একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে যে বন্ডিংটা তৈরি হয় সেটাকে কি বন্ডিং বলে বললাম, সেটাকে কিন্তু বলে আয়নিক বন্ড, ঠিক আছে। আর এটা কিন্তু সলিড স্টেটে হয়ে থাকে, ঠিক আছে। আর মনে রাখবে একটা জিনিস, পরীক্ষাতে অনেক সময় যদি কোশ্চেন ঘুরিয়ে আসে তাহলে জিজ্ঞাসা করতে পারে যে আয়নিক বন্ধন কোন সময় ইলেকট্রিসিটি ক্যারি করে। আয়নিক বন্ধনগুলো মূলত সলিড স্টেটেই পাওয়া যায়, আর আয়নিক বন্ধনগুলো যখন সলিড স্টেটে পাওয়া যায় তখন কিন্তু ইলেকট্রিসিটি ক্যারি করে না। যখন জলের সাথে মেশানো হয়, যখন অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণ তৈরি করা হয় তখন কিন্তু সেটা কি করে, তখন কিন্তু সেটা ইলেকট্রিসিটি ক্যারি করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 13 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন যৌগ কোভ্যালেন্ট নয়, এর মধ্যে থেকে কোনটা কোভ্যালেন্ট নয়। তো আমরা অপশন এলিমিনেশনের মাধ্যমেও করতে পারি। দেখো কোভ্যালেন্ট হতে গেলে কি প্রয়োজন, কোভ্যালেন্ট হতে গেলে দুটোই কিন্তু নন মেটাল, Nm ফর নন মেটাল, নন মেটাল আর নন মেটাল প্রয়োজন। আচ্ছা এখানে দেখছি কার্বন একটা নন মেটাল, হাইড্রোজেন একটা নন মেটাল, এটা একটা কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। তারপরে যদি যাই, আচ্ছা অক্সিজেন আছে, এখানে অক্সিজেনের দুটো পেয়ার আছে, মানে O2 মানে হচ্ছে অক্সিজেন, এই একটা অক্সিজেন আর এই একটা অক্সিজেন মিলে O2 হচ্ছে। অক্সিজেন কি, অক্সিজেন কিন্তু তোমার হচ্ছে নন মেটাল Nm, আর এক্ষেত্রে এই অক্সিজেনটাও কিন্তু নন মেটাল, এটাও কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড যে সবসময় দুটো আলাদা আলাদা স্পেসিফিক এলিমেন্টের মধ্যে হবে সেরকম কিন্তু নয়। কোভ্যালেন্ট বন্ড সবসময় কিন্তু ওরকমটা হয় সেরকমটা নয়, কোভ্যালেন্ট বন্ড কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্টের দুটো অ্যাটমসের মধ্যে হতে পারে, যেরকমটা কিন্তু হচ্ছে O2। আচ্ছা H2O যদি আমরা দেখি তাহলে কি হবে, আচ্ছা H2O দেখো, H2O একটু আগেই দেখলাম যে H2O কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড, তাহলে অপশান ডি যেটা আছে KBr, এটা কিন্তু কোনো রকম কোভ্যালেন্ট বন্ড নয়। দেখো কে মানে কি, কে মানে কিন্তু হচ্ছে পটাশিয়াম, আর আমরা জানি পটাশিয়াম কিন্তু হচ্ছে একটা ধাতু, পটাশিয়াম। আর এখানে কি আছে, Br মানে হচ্ছে ব্রোমিন, আর ব্রোমিন হচ্ছে অধাতু। ধাতু আর অধাতুর মধ্যে কোন বন্ড তৈরি হয়, ধাতু আর অধাতুর মধ্যে কিন্তু আয়নিক বন্ড তৈরি হয়, তাই KBr কিন্তু এর মধ্যে থেকে কোভ্যালেন্ট বন্ড নয়, এটা কিন্তু একটা আয়নিক বন্ড। নেক্সট প্রশ্ন দেখব আজকে 14তম কোশ্চেন কি বলছে, যে আয়নিক যৌগের বৈশিষ্ট্য কী, যে আয়নিক যৌগগুলো থাকে বা যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডগুলো থাকে সেগুলোর বৈশিষ্ট্য কী, গলে না, বিদ্যুতিক পরিবাহী নয়, কঠিন ও ক্রিস্টালাইন নাকি দুর্গন্ধযুক্ত। দেখো যে আয়নিক বন্ড যেগুলো হয়ে থাকে সেগুলো কি হয়, সেগুলো কিন্তু কঠিন এবং ক্রিস্টালাইন হয়, মানে সেগুলো কিন্তু তোমার হচ্ছে কঠিন হয়, সলিড ফর্মে থাকে। গলে না এটা ভুল, এটা তোমার হচ্ছে তাপমাত্রা দিলে অবশ্যই গলে যাবে। বৈদ্যুতিক পরিবাহী নয়, এটা এক ক্ষেত্রে ঠিক, এক ক্ষেত্রে কিন্তু ভুল। সলিড অবস্থাতে কিন্তু বিদ্যুৎকে ক্যারি করে না, কিন্তু মল্টেন স্টেটে কিন্তু বা অ্যাকোয়া স্টেটে কিন্তু বিদ্যুৎকে ক্যারি করে। দুর্গন্ধযুক্ত, এটাও কিন্তু সবসময় নয়, তার কারণ NaCl-কে যদি আমরা দেখি, NaCl হচ্ছে কিন্তু খাবার লবণ, যেটা আমরা খাই, সেটা কিন্তু মোটেও দুর্গন্ধযুক্ত নয়।
নেক্সট দেখব আজকের 15তম কোশ্চেন কি বলেছে, যেসব বন্ধনে ইলেকট্রন ভাগ করে নেওয়া হয় তাকে কি বলে। কোন বন্ধনে ইলেকট্রনকে ভাগ করে নেওয়া হয়। দেখো ইলেকট্রনকে যদি শেয়ার করে নিয়ে আসার কথা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কাজে লাগে, ঠিক আছে, সেটা কিন্তু কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কাজে লাগে। এর একটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাই, মনে করো একটা এক্সাম্পল নিলাম O2। আচ্ছা O2 মানে এখানে কতগুলো অক্সিজেনের অ্যাটম আছে, দুটো আছে, ঠিক আছে। আচ্ছা এর ভেতরে ইলেকট্রন, আর আমরা জানি অক্সিজেনের যে অ্যাটমিক নাম্বার সেটা 8 হয়ে থাকে, ইলেকট্রন কনফিগারেশন করলে 2 আর 6 হয়। আর আমরা যদি ইলেকট্রন ডট স্ট্রাকচার তৈরি করতে চাই সেটা কিন্তু করতে গেলে কিন্তু সবসময় লাস্ট শেলটাকে দেখতে হয়। তো কতগুলো আছে, 6টা। একটা মনে করো একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে, পাঁচটা, 6টা। এর কাছে 6টা তোমার হচ্ছে ইলেকট্রন আছে। এর কাছে কতগুলো আছে, এর কাছেও মনে করো আছে হচ্ছে 6টা, ঠিক আছে, এর কাছেও মনে করো এখানে আছে 6টা। আচ্ছা 6টা ইলেকট্রন আছে, এরা আর কতগুলো করে ইলেকট্রন পেলে নিজেদের মধ্যে তোমার হচ্ছে স্টেবল হয়ে যাবে। আর দুটো করে পেলে, তার কারণ আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে একটা মৌল হাইড্রোজেন বাদ দিয়ে সে যদি তার লাস্ট শেলে 8টা ইলেকট্রনকে ধরে নিতে পারে তাহলে সে স্টেবল হয়ে যায়। তাহলে কি করবে, এটার সাথে এটার একটা পেয়ার করবে। দেখো এরও কিন্তু 7টা হয়ে গেল, এর থেকে শেয়ার করলো, এর থেকে শেয়ার করলো, ঠিক আছে। মনে করো এর থেকে শেয়ার করছে আর এর থেকে শেয়ার করছে, তাহলে এদের একটা পেয়ারিং তৈরি হলো, এর 7টা হলো। এবার দেখো 8টা, দুজনেরই কিন্তু 8টা 8টা করে হয়ে গেল, ঠিক আছে। এখানে 6টা আর এখান থেকে মনে করো দুটো 8টা, এর 6টা, এখান থেকে মনে করো 8টা। দেখো এই যে দুটো আছে, এই দুটো এর সাথে পেয়ারিং করে নিচ্ছে, এটাকেই কিন্তু বলা হয় তোমার সমযোজী বন্ধন বা ইলেকট্রন ভাগ করে নেওয়া বা শেয়ারিং অফ ইলেকট্রন, এটাকেই কিন্তু বলা হয়। আর এটাকেই কিন্তু তোমার বলা হয়ে থাকে কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে কোভ্যালেন্ট বন্ড। নেক্সট প্রশ্ন দেখব আজকে 16 নম্বর কোশ্চেন কি বলেছে, যে প্রাণীর কোষে নিম্নলিখিত কোনটা থাকে না। আমরা সকলে জানি ক্লোরোপ্লাস্ট কিন্তু প্রাণী কোষে থাকে না, এটা কিন্তু একমাত্র উদ্ভিদ কোষে থাকে, ঠিক আছে। নেক্সট দেখব আজকে 17তম কোশ্চেন কি বলেছে, যে মাইটোকন্ড্রিয়া আর কি নামে পরিচিত। প্যাকেট বডি, পাওয়ার হাউস, তারপরে সাপ্লাই সিস্টেম নাকি নিয়ন্ত্রক। তো দেখো মাইটোকন্ড্রিয়া যেটা আছে সেটা কিন্তু পাওয়ার হাউস নামে পরিচিত, আমাদের সেলের পাওয়ার হাউস নামে কিন্তু পরিচিত এই মাইটোকন্ড্রিয়া। নেক্সট দেখব আজকের 18তম কোশ্চেন কি বলেছে, যে প্লান্ট সেলের যে প্রাচীর বা কোষ প্রাচীর কী দিয়ে গঠিত হয়। প্রোটিন, সেলুলোজ, লিপিড নাকি অ্যামিনো অ্যাসিড। তো আমরা সকলেই জানি যে সেল ওয়াল যেটা থাকে সেটা কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি হয়ে থাকে, ঠিক আছে, সেলুলোজ দিয়েই কিন্তু উদ্ভিদের যে সেল ওয়াল থাকে সেই সেল ওয়াল তৈরি হয়ে থাকে। নেক্সট দেখব আজকের 19তম কোশ্চেন কি বলেছে, যে প্রোটিন সংশ্লেষিত হয় কোথায়। তো এটা তো তোমাদেরকে বহুবার করিয়েছি, এটা কিন্তু তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখো আজকের 20 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিউক্লিয়াসে কোনটি থাকে। মাইটোকন্ড্রিয়া, ডিএনএ, ক্লোরোফিল নাকি এনজাইম। এগেইন কিন্তু বায়োলজির কোশ্চেনগুলো একটু সোজা হয়ে গেছে। তো নিউক্লিয়াসে কোন কি থাকে, নিউক্লিয়াসে কিন্তু ডিএনএ থাকে, ঠিক আছে, এটা তোমরা সকলেই জানো, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ডিএনএ বা ক্রোমোজোম কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট দেখব আমাদের এবার নিউমেরিক্যালস শুরু হবে। দেখো আজকের 21 দাগের নিউমেরিক্যালসটা কি বলছে, যদি ভর 2 কেজি হয় এবং বেগ যদি 4 মিটার পার সেকেন্ড হয় তাহলে গতিশক্তি কত। গতিশক্তি মানে কি, গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ½ × mv²। তো এখানে হাফ বসাও, এম কত বলেছে 2 কেজি, আর এখানে দেখো ভিকে স্কোয়ার করতে হবে। তো 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে 16, এই 2 দিয়ে এই 2 কেটে দাও, আলটিমেটলি কত হচ্ছে 16 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। কোথায় আছে, অপশান ডিতে কিন্তু আছে 16 জুল। নেক্সট দেখব আজকের 22তম কোশ্চেন কি বলেছে, যদি বল 20 নিউটন এবং ভর 4 কেজি হয় তাহলে ত্বরণ কত। তো ডাইরেক্ট ফর্মুলা থেকে এটা আমরা করতে পারবো। আমরা জানি যে ফোর্স ইকুয়ালস টু কী হয়ে থাকে, ফোর্স ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, বা বল সমান সমান কিন্তু ভর ইন্টু ত্বরণ হয়ে থাকে। বল কত বলেছে 20 নিউটন, মাস কত বলেছে 4, আর অ্যাক্সেলারেশন কত বলেছে আমরা জানি না, তাই অ্যাক্সেলারেশনকে এইভাবে রেখে দিলাম। এটা দিয়ে এটাকে কাটো, একবারে যদি কাটি তাহলে কত হচ্ছে, এ ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন বা ত্বরণ। নেক্সট দেখব আজকে 23তম কোশ্চেন কি বলেছে, যে একটি বস্তু 2 সেকেন্ডে 10 মিটার যায় তাহলে গড় বেগ কত। তো গড় বেগ এখানে আমাদেরকে বের করতে দিয়েছে 2 সেকেন্ডে 10 মিটার। তো এটা তো খুব সোজা হয়ে গেল, 10কে 2 দিয়ে ভাগ করো। এটা তোমার ফিজিক্সের নিউমেরিক্যাল বাদে কিন্তু এটা তোমার হয়ে গেছে তোমার অঙ্কের কথা কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু 5 মিটার পার সেকেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব আজকে 24তম কোশ্চেন কি বলেছে, যে 1000 ওয়াট পাওয়ারের মানে কি। যে 1000 ওয়াট মানে 100 ওয়াট পাওয়ারের মানে কি। প্রতি সেকেন্ডে 100 জুল কাজ করছে, প্রতি মিনিটে 100 জুল কাজ করছে, প্রতি ঘন্টায়
100 জুল কাজ করছে নাকি প্রতি সেকেন্ডে 10 জুল কাজ করছে। দেখো এই যে 1000 ওয়াট আছে, এই 1000 ওয়াট পাওয়ারের মানে কি, এই 1000 ওয়াট পাওয়ারের মানে কিন্তু হয়ে যাচ্ছে এই সরি যে 100 ওয়াট আছে বারবার 1000 হয়ে যাচ্ছে, তো এই 100 যে ওয়াট আছে তার মানে কিন্তু হচ্ছে প্রতি সেকেন্ডে 100 জুল কাজ করছে। ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ডে হয়ে থাকে। কারণ তোমরা জানো যে পাওয়ার বের করতে গেলে কি করতে হয়, পাওয়ার বের করতে গেলে কিন্তু যে ওয়ার্ক ডান থাকে, ওয়ার্ক ডান বাই টাইম করতে হয়, আর এক্ষেত্রে কিন্তু টাইম নিতে গেলে সেকেন্ডে কনভার্ট করে নিতে হয়। নেক্সট দেখব আজকের 25তম তথা লাস্ট কোশ্চেন কি বলেছে, যদি বল 10 নিউটন হয় এবং দূরত্ব 5 মিটার হয় তাহলে কাজ কত। তো কাজ বের করতে গেলে, ওয়ার্ক বের করতে গেলে কি করতে হয়, আমরা সকলে জানি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী হয়ে থাকে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে ধরা হয়। ফোর্স কত আছে, ফোর্স বলেছে 10 নিউটন আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটার, তো আলটিমেটলি অ্যান্সার কত হবে 50 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। কোথায় আছে, অপশান এতে কিন্তু আছে 50 জুল, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কে কটা করতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।